উৎসুক চাউনিগুলো এবার কোটর ছড়ায়। আরমান চোখ পিট পিট করে বলল, জানিস না, তাহলে মেয়েটার এত খোঁজখবর রাখছিস কেন? নেহাত পছন্দ বলে? সে তো আমরা রাস্তায় একটু সুন্দর মেয়ে দেখলেই পছন্দ করে ফেলি, কিন্তু তো। তার কথা মাঝপথে টেনে নিল মুশফিক। চড়া কঞ্চে বলল, তুই বাজে কথা বন্ধ কর। আমরা আর বিট্টু এক না। তীব্র কিছুক্ষণ নিচের পোড়া ঠোঁট শুভ্র দাঁতে কামড়ায়, মুহূর্তে পেরিয়ে বলে, কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, সেটা জানার জন্য আমাকেও যেতে হবে ওখানে। মিরাজ অবাক হয়ে বলল, ওখানে মানে গাজীপুর? তুইও যাবে? গিয়ে কি করবে? মেয়েটাকে সোজা বলে দিবি তুই তাকে পছন্দ করিস? তীব্র খানিক দোলাচলে পড়েছে। এ বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা তার নেই। সংশয় কণ্ঠে শুধালো, পছন্দ করার কথা সরাসরি বলা ভালো। নাহিদ মাথা নেড়ে বলল, তুই কি পুষ্পিতাকে নিয়ে সিরিয়াস? বিট্টু, আমার মনে হয় সেটা ঠিক হবে না। মেয়েটা তো জানে তুই মাস্তান, আবার ওকে তুলেও এনেছিলি। সেই কারণে যাই হোক না কেন। তেতিয়ে উঠল আরমান। এখন কি বিট্টুকে তোর বুদ্ধিতে চলতে হবে? নাহিদ থেমে রইল। তীব্র চাউনি পাল্টে আসে, বাকুগুলো তুখুর ভাবে কর্নারে মাথায়। একের পর এক স্নায়ু যুদ্ধের হুটিফুটি চলে। একদিকে ঘুরছে নাহিদের কথা, অন্যদিকে চোখে ভাসছে পুষ্পিতা ওকে দেখে পালিয়ে যাওয়ার দৃশ্য। সত্যি তো মেয়েটার চোখে ও তো মাস্তান, আর এলাকায় এলাকায় তার যা বাধাই করার রেকর্ড সে শুনেছে নিশ্চয়ই। তাহলে জোড়াজুড়ি ছাড়া ওই মেয়ের সান্নিধ্য পাবে কি করে? মিরাজ ওকে ভাবুক দেখে বলল, তাহলে কি করবে? কিছু ঠিক করলে? তীব্র একটু চুপ থাকে, ছোট করে বলল, ভাবছি। তারপর বসা থেকে উঠে গেল। দু কদম এগিয়ে দোকানের একদম বাইরে গিয়ে সিগারেট ধরালো। এক একটা ধোঁয়া বাতাসে ছেড়ে ডুব দিল গভীর চিন্তার কুয়োতে। শাফিনের মুখে অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকারে হুড়হুড়ে মেঘমালা স্তূপ হয়ে উঠছে। মুশফিকের তীক্ষ্ণ চোখে সে নিরস মুখখানা খুব স্বচ্ছভাবে ধরা পড়ে। সে ওপাশ থেকে এসে বসলো ওর কাছে, কাঁধে হাত রাখতে চাইল শাফিন। ও বলল, তুই মুখে না বললেও আমি জানি তোর মনে কি চলছে এখন। মেয়েটাকে তোরও পছন্দ, এই তো? শাফিন চমকেছে, আশ্চর্য হয়েছে। চটপট করে নিজের হয়ে সাফাই দিতে গেলে মুশফিক শুনল না, আটকে দিয়ে বলল, কিছু বলতে হবে না। বিট্টুর মতো তুই অতটাও নিজেকে ঢেকে রাখার ক্ষমতা আয়ত্ত করতে পারিসনি শাফিন। তোর চোখ দেখে মন ঠাউর করার এটুকু যোগ্যতা আমাদের আছে। তবে আমার কি মনে হয় জানিস, বিট্টু হয়তো আরও আগেই তোর হাবভাব বুঝতে পেরেছে, যাতে তুই আর সামনে না এগোস। তাই এইভাবে ও আমাদের সবার সামনে সবটা বলে দিল। না হলে ওর যেই ইগো, এত সহজে একটা মেয়েকে ভালো লাগার স্বীকারোক্তি ও কোনোদিনও দিত না। বন্ধু হিসেবে বলছি, আমারও তাই মনে হয়। সব জেনে তোর আর না এগোনোই ভালো। এরকম মেয়ে হাজারটা আসবে যাবে, কিন্তু বিট্টুর মতো বন্ধু লাখে একটা। সেটা আমার থেকেও তো তোর ভালো জানার কথা। যে বন্ধু কেবল মুখের কথায় হাতে 5 লাখ টাকা বিনা শর্তে ধরিয়ে দিতে পারে, তার বিরোধিতা করা মানে নিজেকে অমানুষ হিসেবে পরিচয় দেওয়া। মাস্তান হই যাই হই, কারোর সাথে বেইমানি করার মতো খারাপ হতে চাই না। এই অপরাধ ক্ষমার যোগ্য না রে বন্ধু। ফোঁস করে শ্বাস ফেলে চলে যায় মুশফিক। শাফিন নিরুত্তর বসেছিল, মাথা নামিয়ে নিল আরো। চেহারায় লেশ মাত্র পরিবর্তন আসেনি, শুধু ঢোক গিলে চুপ করে থাকে। এয়ারপোর্টের বাইরে বিরাট ভিড়। এক একজন তাদের প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে। কেউ হই হই করে ঘুরতে যাচ্ছে বিদেশে, কারো চোখে জল, কারো ঠোঁটে হাসি। পৃথিবীতে প্রতিটা মানুষ পৃথক চিন্তায় বাঁচে, আলাদা আলাদা উত্তেজনায় গতিপথ ধরে তাদের মস্তিষ্কের কোষ। আজ মিথিলা পলাশের দেশ ছাড়ার দিন। গন্তব্য কানাডা, সম্পূর্ণ ভিন্ন এক দেশ, অচেনা এক জায়গা, ধুলো ময়লাহীন পরিষ্কার ভূমি। ওদের দুই পরিবারের সদস্যরাই বিদায় জানাতে এসেছে। সালমা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ভীষণ রকম চেষ্টা করছেন চোখের জল আটকাতে। এবার গেলে পলাশ দেশে ফিরবে আগামী 2 বছর পর। এতগুলো দিন মেয়েকে দেখতে পারবেন না, চাইলেও ছুতে পারবেন না বলে হাহাকার বাদ মানছে না নারীটির। ওদিকে খসিদুলও ভাসছেন সমান দুঃখে। ভদ্রলোকের চোখ ছলছলে। মেয়েটাকে বড্ড আদুরে মানুষ করেছেন, কখনো একটু বকাঝকাও করেননি। আশ্চর্য হলেও সত্যি, প্রিয়জনদের এত কান্না, এত হা হুতাশ মিথিলার হৃদয় ছুঁতে পারে না। অন্তপটের চওড়া পৃষ্ঠ ভেদ না করে পাশ কাটিয়ে গত হয় সব। ওর দুচোখে উপচে আসছে খুশি, উত্তেজনায় শরীরের ধমনীগুলো কাঁপছে। এক দ্বন্দ্ব তর সইছে না যে কখন যাবে, কখন দেখবে রংচঙে ওই দেশ, কখন পাবে একটা বিলাস প্রিয় জীবন। প্লেন ছাড়ার সময় ঘোষণা করা হচ্ছে, যাত্রীদের ভিতরে যাওয়ার পালা। মিথিলা শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলে মায়ের কাছে আসে, হেসে হেসে বলে, আসি আম্মু, ভালো থেকো।
এতক্ষণে চেপে রাখা কান্নার দলা পাকিয়ে বেরিয়ে এলো সালমার। নিজেকে সামলাতে ব্যর্থ তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তস্ত্র 2 হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। খোরশেদুল আরেক দিকে চেয়ে চোখ মুছলেন। মিথিলার মায়ের বুকে বেশিক্ষণ টেকেনি, মিনিট কয়েকই সরে এলো। বিদিষ্ট হয়ে বলে, উফ, এমন করে কেঁদো না তো। আর আব্বু, তুমিও কাঁদছো কেন? ধুর, দেশ ছেড়ে যাচ্ছি আমি, মরে তো যাচ্ছি না। খোরশেদুল জড়ীভূত ন্যায় চাইলেন মেয়ের দিকে। বুকে আগলে বড় করা মেয়েটা বাবা মায়ের কান্নায় বিরক্ত হচ্ছে। সালমার অবশ্য বিশেষ যায় এলো না। মেয়ের খচ্চরের স্বভাব আয়ত্তে তার। শুধু স্বামীকে দেখলেন এক পলক। এখনো অবিশ্বাস্য চোখে তাকিয়ে খোরশেদ। ওনার চোখ মুখের বিমূঢ়তা দেখে ছোট শ্বাস ফেললেন তিনি। একমাত্র এসবের মন নেই রাহাতের। সে নিরুৎসাহিত মনের যাওয়া নিয়ে, বরং স্ফূর্ত মন মেজাজে বিদায় দিতে এসেছে। একটা 3/4 প্যান্টের উপর মোটু পাতলুর কার্টুন আঁকা টি শার্ট পরে দাঁড়িয়ে মায়ের পাশে। মিথিলা বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে, পূর্বের ন্যায় বিস্তর হেসে বলে, যাই তাহলে, যখন যা লাগবে আমাকে শুধু জানাবে, পাঠিয়ে দেব। সালমা কিছু বললেন না। খোরশেদুল মাথায় হাত বুলিয়ে বললেন, ও মাথা দোলায়। আচ্ছা। তারপর চোখের নজর নেমে আসে নিচে। রাহাতের দিক চাই সে, বলে, ভালো থাকিস, ঠিক করে পড়াশোনা করবি, তোর জন্য অনেক চকলেট পাঠাবো। আর একটু কম কম খাস, দিন দিন তো আলু হচ্ছিস, এরপর তো গোল আলু হবি। রাহাতের হাসিটা অমনি মুছে গেল। এমনিতেও মিথিলাকে পছন্দ করে না। তার দেশ ছাড়া নিয়ে ছোট মাথায় ব্যথাও ছিল না। স্বাস্থ্য নিয়ে খোঁচা দেওয়ায় কোমল মন ফুঁসে উঠল গতিতে। আরো খেপে গেল এবার। মিথিলা যেতে চোখ না কুচকে বিড়বিড় করলো, শাকচুন্নিটা, তুই তুই দেশ ছাড়লে বাঁচি। পলাশ তখন ওর পরিবারের সাথে কথা বলায় ব্যস্ত। মিথিলার বিদায় পর্ব শেষ করে এসে দাঁড়ালো। স্ফীত মুখপিপরে রষ্টচিত্তে বলল, চলো। কথা থামিয়ে চাইলো পলাশ। মিথিলাকেও দেখলো পূর্ণ পূর্ণ চোখে। মেয়ের খুশি ধরছে না, উল্লাসিত বদন। পলাশ শ্বাস টেনে একপাশে ঠোঁট উঁচু করে হাসে, যেই হাসে পড়তে পড়তে হয়তো কোনো নতুন কিছুর আভাস। গাজীপুরে কদম ফেলার সপ্তাহখানেক ফুরিয়েছে পুষ্পিতার। আজ ওদের অনার্সে ভর্তি হওয়ার দিন। আয়েশা খাতুনের ছুটি নেই, সাথে যেতে পারবেন না। তার উপর নতুন অফিস, কামাই করা অসম্ভব। তবে সকল বন্দোবস্ত সেরে ফেলেছেন আগে। নুহাদের এই বাসাটা ছোটখাটো, ড্রয়িং ডাইনিং এর আলাদা জায়গা নেই, দুটো একত্রে যোগ করে তৈরি। তবে গাজীপুরের এই এলাকায় এই বিল্ডিংয়ের সবচেয়ে বেশি ভাড়া। আজকে সকাল ভীষণ। নুহা খাবারের টেবিলের ওখানটায় মন মরা হয়ে বসে। কাল রাত থেকেই তার ছোটের হাসি গায়েব। তার পেছনে দেওয়ালের সেটে এক কোণায় দাঁড়িয়ে পুষ্পিতা। চোখে মুখের অবস্থা ভালো নয়। একটু পরপর বেকুলভাবে দেখছে নুহাকে। আয়েশা অফিসের জন্য একেবারে তৈরি হয়ে বসার ঘরে এলেন। দুই দিকে দাঁড়ানো দুজনকে একবার করে দেখে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। ওর সামনে সাদা খাম বাড়িয়ে বললেন, তোমার ভর্তির টাকাটা। নুহা নড়ল না, একবার চেয়েও দেখল না সেদিকে। যেমন ছিল বসে রইল অমন। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আয়েশা। মেয়েটা সে রাত থেকে মুখ কালো করে আছে, রেগে মেগে খায়নি, কথাও বলছে না। তার এই অদম্য তেজের কারণ খুব সাধারণ হলেও নুহার নিকট তা বিরাট কিছু। পুষ্পিতার আর তার ভার্সিটি আলাদা হবে এটা কিছুতে মেনে নিতে পারছে না। সে স্কুল লাইফ থেকে দুজন একসাথে বসেছেও একই বেঞ্চে, তাহলে এখন দুজনের দুই প্রান্তে ভার্সিটি হলে মানা সম্ভব? পুষ্পিতা খুব সস্তা একটা ন্যাশনাল ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে খরচ অতি সামান্য। ওর এই সিদ্ধান্তের কারণ যাতে একটা টিউশনে দিয়ে হলেও নিজের পড়ার খরচটুকু চালাতে পারে। আর ওখানকার পড়াশোনার অবস্থা একেবারেই সচ্ছল নয়। ভালো প্রফেসর, লেকচার কিছুই নেই। সব রকম খোঁজ আয়েশা নিয়েছেন। জেনে শুনে নিজের মেয়েকে ওখানে পড়ানোর মতো ভুল কোনো মা করে? তিনি জানেন পুষ্পিতা একরকম বাধ্য হয়ে ওখানে ভর্তি হচ্ছে, কিন্তু নুহা সেই বাধ্যবাধকতা নেই। আর যাই হোক, ওকে অন্তত একটা নামি দামি ভার্সিটিতে পড়াতে চান আয়েশা। পড়াশোনার যে কত গুরুত্ব সেটা নিজেকে নিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন নারীটি। আজ যদি গণ্ঠমূর্খ হতেন, স্বামী মারা যাওয়ার পর ওর ঘাড়ে বোঝা হতো, সাথে নানান রকম মুক্ত কটুবাক্য। কিন্তু না, আজকে কেবলমাত্র চাকরিটার জন্যই মাথা উঁচু করে বাঁচতে পারছেন তিনি। আত্মীয় স্বজন প্রথমে বাঁকা কথা শোনালেও এখন যেন গলে গলে পড়ে। মেয়ে নিরুত্তর ভাবমূর্তি দেখে আয়েশা চুপচাপ খামটা টেবিলের উপর রাখলেন। রাগ ঝাঁক নিয়ে টু শব্দ করলেন না। মেয়ে অবুদের মতো কিছু বললেও বা সায় দিতে হবে? দুনিয়ার তার সব জেদ মেনে নিলেও এই লেখাপড়া নিয়ে কোনো রকম আধিক্যতা দেখাতে পারবেন না তিনি। পুষ্পিতার শুকনো আদল, ভীষণ রকম কষ্টে দাপাচ্ছে বুক। নুহার ভার্সিটি আলাদা হবে ভাবতেও কান্না পেয়ে যাচ্ছে। অথচ সেই কলেজে বসে দুজনের কত শত পরিকল্পনা। ভার্সিটিতে এই করবে, সেই করবে, জীবনের ওই একটা ঘটনা আজ কোথায় নিয়ে যাচ্ছে ওকে?
পুষ্পিতার বক্ষ ফুঁড়ে দীর্ঘ নিঃশ্বাস আসে। ব্যর্থতায় মোড়ানো সেই দীর্ঘ নিঃশ্বাসের প্রতিটা লিপি। তার উপর নতুন জায়গা, সবকিছু অচেনা, অদেখা। ভার্সিটিতে একটা মানুষকে তো চেনা নেই, কে কেমন হবে তাও জানে না। সে যে মাছের অন্তর্মুখী মেয়ে, কার সাথে মিশবে, কিভাবে মিশবে, কিচ্ছু জানে না। আয়েশা এবার ওর কাছে এলেন। মাথা নিচু করা মেয়েটাকে দেখলেন সূক্ষ্ম নজরে। ফুলের মতো বেদুর মুখ পটটা দেখলেই প্রখর মায়ায় ভেতরটা উতলে আসে ওনার। এই যে দুই বান্ধবী আলাদা হয়ে যাচ্ছে, এটা কি চান তিনি? চাইতে পারেন, কিন্তু সেও যে অপারক এখানে। নুহার ভার্সিটির সেমিস্টার ফি মোটা অঙ্কের, সেখানে পুষ্পিতাকে পড়ানোর সাধ্য তার নেই। একা মানুষের বেতন দিয়ে এত কিছু সম্ভব? তার উপর নুহার বাবার লোন ছিল কিছু, যেগুলো একটু একটু করে প্রতি মাসে বয়ে যাচ্ছেন তিনি। পরাস্ত শ্বাসটা খুব সন্তর্পণে বক্ষ পিঞ্জরে আগলে নিলেন আয়েশা। মাঝে মধ্যে না চাইতেও কঠোর হতে হয়। এর জ্বালা যে কতটা ভয়াবহ সে সম্মুখীন হয়েছে সেই জানে। আয়েশা একই রকম খাম বাড়ালেন পুষ্পিতার দিকেও, খুব নম্র কণ্ঠে জানালেন, এটা তোমার ভর্তির 4,000 টাকায় আছে। অমনি শশব্যস্ত ঘুরে চাইল নুহা। আশ্চর্য তার চাউনি, এতক্ষণের হাস্যহীন মুখটা ঝলকে উঠল সবেগে। পুষ্পিতা মুখ তুলল, কোটর ভর্তি অবিশ্বাস নিয়ে একবার খাম দেখল, পরের বার আয়েশাকে। অনিশ্চিত তার কণ্ঠ, আমার? হ্যাঁ তোমার। তুমি তো ভর্তি হবে আজ, সেখানে টাকা জমা করতে হবে যে। বিস্ময় বিবর পুষ্পিতা। গোটা বিষয়টা কল্পনার বাইরে ছিল যে। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। আয়েশা কপাল কুঁচকে বললেন, এমন করে তাকিও না, অস্বস্তি হচ্ছে। ধরো অফিসে যাব না, সারাদিন খাম ধরে দাঁড়িয়ে থাকবো। গত রাত থেকে মায়ের উপর চড়াও হওয়া অভিমান হুড় হুড় করে উবে গেল নুহার। ফটাফট ফুটতো পায়ে ছুটে এলো সে। খুশিতে আপ্লুত কণ্ঠে বলে, আম্মু তুমি সত্যি ওকে ভর্তির টাকা দিচ্ছ? মেয়ের দিকে চাইলেন আয়েশা, কপালের ফাঁজ মিলিয়েছে। নুহার দু ঠোঁট ভর্তি হাসিটায় ভিমড়ি খেলেন নীরবে। রাত থেকে এই মেয়ে গোমরা মুখে বসেছিল, কে বলবে? দুপাশে মাথা নেড়ে পড়লেন। বিশ্বাস না হলে খাম খুলে দেখে নাও। নুহা বিগলিত হেসে বলল, না না বলেছো, ওটাই হবে। তারপর বুক ফুলিয়ে শ্বাস ফেলল সে। চকচকে নেত্রে পুষ্পিতার দিকে চাইল। সে তো মনে মনে ভেবেই রেখেছিল ওর ভর্তি অর্থটুকু নিজের জমানো টাকা থেকে দেবে। মা আগে ভাগে দেওয়াই ভালোই হলো। পুষ্পিতা তখনও একই রকম চেয়ে। বাকরুদ্ধ সে নড়ছে না, খাম ধরছে না দেখে তাড়া দিলেন আয়েশা। কি দেখছো? ধরো। পুষ্পিতা মাথা নুয়ে নিল এবার, খুব ধীরজ গলায় বলল, ইয়া আন্টি, কিছু মনে করবেন না, টাকাটা আমি নিতে পারবো না। ওনার আগে নুহা হড়বড়ে ভঙ্গিতে বলল, নিতে পারবি না মানে? কেন পারবি না? হাতে ব্যথা তোর? নয়তো তাহলে কি সমস্যা? টাকা না হলে ভর্তি হবে কি করে? আয়েশা বললেন। থামো। তারপর পুষ্পিতাকে বললেন, তুমি কি আমার সাথে ফর্মালিটি করছো পুষ্পিতা? তা করো, ভালো, তা করা ভালো, কিন্তু এখন তোমার যা পরিস্থিতি তাতে ফর্মালিটির সময় এটা নয়। আর যদি ভাবো আমি তোমাকে করুণা করছি, তবে বলবো তুমি ভুল। আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি মাত্র। জীবনে একটু এগিয়ে যাওয়ার রাস্তা চেনাচ্ছি। কতটা এগিয়ে দিতে পারবো জানি না, তবে সর্বোচ্চ চেষ্টাটুকু করব। এরপরেও যদি নিতে অস্বস্তি লাগে তাহলে বলবো ধার নাও, যখন নিজের অবস্থায় ফিরবে তখন না হয় ফেরত দিয়ে দিও। পুষ্পিতার গতিতে ওনারা বাড়ানো হাত মুঠোতে ধরে বলল, আমায় ভুল বুঝবেন না আন্টি, আমি আসলে বলতে চাইছিলাম আমার এখন টাকার প্রয়োজন নেই, আমার কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে। নুহা তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তোর কাছে টাকা আছে মানে? কোত্থেকে এলো টাকা? তুই তো সেদিন ঘর থেকে এক কাপড়ে বের হয়ে এসেছিলি, একটা ওড়না অবধি গায়ে ছিল না, সেখানে টাকা কি উড়ে উড়ে এলো? নুহা রেগে যাচ্ছে। আয়েশা ওকে শান্ত করতে বললেন, উত্তেজিত হইও না, ও কি বলে শুনতে দাও। ও কি বলবে? ও কেন টাকা নিচ্ছে না আমি জানি, ভাবছে আমি দয়া করে। পুষ্পিতা মাঝপথে উদ্বেগ নিয়ে বলল, না না না, আমি তা কেন বুঝবো? তুই ভুল বুঝিস আমাকে। তাহলে টাকা কই পেলি? বলতে বলতে আচমকাও চোখ পড়ল পুষ্পিতার হাত দেখানো গলায়। তৎক্ষণাৎ কথা থামে, চিবুক শক্ত করে বলে, তোর গলার চেইন কই পুষ্পিতা? পুষ্পিতা নিশ্চুপ, চিবুক গলায় নেমেছে। নুহা যা বোঝার বুঝলো, রেগে মেগে অস্থির হয়ে বলল, তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস না?
আমাকে ভেবে অপমান করবি সেজন্যে? আমার সাহায্য নিবি না? মায়ের শেষ চিহ্ন দেওয়া চেইনটাও বেঁচে আসবি? তাহলে বন্ধু ডাকিস কেন আমায়? পুষ্পিতা ছটপট করে উঠল ও রাগ থামাতে, নিজের পক্ষে সাফাই দিতে। কিন্তু কি বলবে?